এজেন্সি ইস্যুতে দিল্লিতে আন্দোলনে তৃণমূল। দিল্লির মন্দির মার্গ থানায় রাত থেকে তৃণমূলের ধর্ণা, যেখানে গতকাল এজেন্সির সক্রিয়তা নিয়ে কমিশনে অভিযোগ জানানোর পর কমিশন অফিসের সামনে ধর্ণায় বসে তৃণমূল, আর তারপর নেতাদের টেনে হিঁচড়ে সরায় দিল্লি পুলিশ। রাত থেকে মন্দির মার্গ থানাতে ধর্ণায় তৃণমূল নেতারা। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে একটু জানতে চাইবো যে একদিকে যখন কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা বা অতি সক্রিয়তা নিয়ে আন্দোলনে তৃণমূল, ঠিক 24-এর নির্বাচনের মুখেই এই আন্দোলনের তাৎপর্য ঠিক কতটা? দেখো, প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বেশ কিছু ইস্যুকে সামনে রেখে তারা নির্বাচনে লড়াই করছে। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় তারা যেমন বহিরাগত ইস্যুকে সামনে রেখে লড়াই করেছিল এবং তাতে তারা সফল হয়েছিল, এমনটাই তাদের দলীয় সূত্রে বলা হয়। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তুমি দেখতে পেয়েছো যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার তারা প্রচার চালিয়ে গিয়েছে এবং পঞ্চায়েত সহ স্থানীয় স্তরের যে নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস তাতে ভালো ফল করতে পেরেছে। 2024-এর লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুর পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, সে অতি সক্রিয়তার মতো ইস্যুকে সামনে নিয়ে এসছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আসলে ভবিষ্যতে ইস্যুকে সামনে রেখে এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তারা ভালো ফল করার ব্যাপারে আশাবাদী এবং তাদের বক্তব্য হচ্ছে এজেন্সির মধ্যে দিয়ে মাধ্যম দিয়ে আসলে তৃণমূল কংগ্রেস বা বিরোধী রাজনৈতিক দলের যারা নেতা, যারা প্রতিনিধি যারা রয়েছেন, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ভোটের কাজ পরিচালনার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে দিল্লিতে গিয়ে তারা এই আন্দোলনটি করছেন। এর আগে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে আন্দোলন করতে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া গিয়েছিল এবং তখন অক্টোবর মাসে একই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়, যেখানে তৃণমূলের অভিযোগ ছিল যে কৃষি ভবনের মধ্যে থেকে তাদের নেতাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ। এবারও সেই একই অভিযোগ তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরেই হোক বা মন্দির মার্গ পুলিশ স্টেশনে এই মুহূর্তে তারা যেখানে রয়েছেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা অভিযোগ করছেন। এবং দিল্লিতে করার কারণেই হচ্ছে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও তার অনেকটা বিস্তার ঘটছে বা আরো অনেকটা নজর তারা কাটতে পারছে এবং বিজেপি বিরোধিতাতে সরব থাকা বাকি রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসকে ইস্যুতে সমর্থন জানাচ্ছে, যেমন আপ নেতৃত্ব সেখানে গিয়ে পৌঁছেছে। ফলে অবশ্যই লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে আন্দোলন করতে নেবে। এই ধরনের আন্দোলন বা সেখানে বসে থেকে ধর্ণা দেওয়া, বাকি সহযোগী দলগুলোকে পাশে পাওয়ায় রাজনৈতিক দিক থেকে তৃণমূল কংগ্রেস মনে করছে তারা অনেকটা লাভবান হবে এবং প্রচারের ক্ষেত্রে এই নতুন ইস্যুকে খুঁজে পেয়ে তারা জোরদার ময়দানেও নামছে প্রচারকে সঙ্গী করে। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা তো একটাই কথা বলেছি, সিবিআই, ইডি, এনআইএ, আইটির চিফকে ইমিডিয়েট সরাতে হবে ইলেকশন কমিশনে। কিন্তু খুবই দুর্ভাগ্য, এদিকে এরা বলছে, মাইকে একটু আগে বলল এই থানার পুলিশ অফিসারদের পক্ষ থেকে যে আমরা এমপিরা নাকি স্বতন্ত্র আছি, ছুটকারা নাকি আমাদের কাল সন্ধ্যেবেলা মিলে গেছে, তাহলে আমরা এখানে বসে না থেকে চলে যাই। অথচ আমরা ওই অবধি গিয়ে দেখলাম গেটটা টাইট করে আটকা। যদি হয়তো মুমকিন হয়, ওরা যা করবে তাই, ওরা যেমন বলবে তেমন সিবিআই, ইডি, এনআইএ, আইটি অপোজিশনকে হ্যারাস করবে। ইলেকশন কমিশনকে আমরা এটাই বলেছি এবং এই দাবিতে আমাদের ঘোষণা মতো 24 ঘন্টার ধর্ণা আমাদের চলবে, কাল বিকেল 5টা থেকে আজ বিকেল 5টা। অন্যদিকে থানার ভিতরে যখন তৃণমূলের নেতারা ধর্ণায়, তখন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে থানার ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গতকাল তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাগরিকা ঘোষও। अगर फ्री कर दिया तो गेट क्यों बंद है? अगर दिल्ली पुलिस ने हमारे लीडर्स को फ्री कर दिए हैं तो ऐसा गेट क्यों बंद है? हमें क्यों नहीं अंदर जाने दे रहे हैं? मैम वो कह रहे हैं कि आप पुलिस परिसर को खाली कर दो। कहाँ इस तरह से गेट बंद करना, इस तरह से लोगों को रोकना, दिस इज नॉट अ साइन दैट कि हमने फ्री कर दिया है। बंगाल में सुरक्षा के पर्पज से चुनाव में 100 और एडिशनल कंपनी सीएपीएफ की लगा दी गई हैं। एनआईए के एक्शन के बाद ये कार्रवाई की है इलेक्शन कमीशन ने। जिस तरह से एनआईए, सीबीआई, ईडी विपक्षी दलों के विरुद्ध में काम कर रहे हैं, बीजेपी के एजेंट बन के काम कर रहे हैं, इसके खिलाफ हम अपनी आवाज उठा रहे हैं। थैंक यू। আমরা শুনলাম যেমন একদিকে সাগরিকা ঘোষকে থানার ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, তেমনি অন্যদিকে আপ নেতাদেরও কিন্তু থানার ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
The gates of a police station in Delhi to be closed in the afternoon, as the election commission allowed a police station to be shut in the afternoon. आप लोग सॉलिडेरिटी में आए थे तृणमूल कांग्रेस के लोगों को सपोर्ट करने के लिए, पुलिस ने रोक दिया है, क्या कहना चाहेंगे? और उसके बाद कि दिल्ली पुलिस, एनआईए, ईडी, सीबीआई, इनकम टैक्स सब की सब भारतीय जनता पार्टी के प्रचार के अंदर व्यस्त है। सर, पुलिस कह रही है कि इनको अरेस्ट नहीं किया है, प्रिवेंटिव मेजर में इनको डिटेन करके। हाँ, तो कुछ भी कह दो। अब देखो, आपके सामने ही है, गेट बंद है, ताला लगा हुआ है, पुलिस खड़ी हुई है और कह रहे हैं कि साहब हमने इनको छोड़ दिया। तो वो क्या कूद कूद के आ जाए बाहर? और इनको लाया कौन यहाँ पे? यही लेके आए हैं, वो तो खुद नहीं आए। पहले खुद लाते हैं, अंदर रखते हैं, दरवाजा बंद कर देते हैं, फिर कहते हैं हमने छोड़ रखा है। ये नाटक नहीं चलेगा। सब लोगों को हिंदुस्तान में समझ में आ रहा है केंद्र सरकार क्या करना चाह रही है। আর এই পুরো বিষয়টা নিয়ে দিল্লি পুলিশের ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। कल अनपरमिटेड प्रोटेस्ट था जो रोड ब्लॉक की थी, उसके लिए डिटेन किया गया था और मंदिर मार्ग थाने में उनको ले जाके फ्री कर दिया गया था। इवनिंग में सनसेट से पहले ही बता दिया गया था कि वो फ्री है, लेकिन वो अपनी इच्छा से वहाँ बैठे हुए हैं। वो अपनी इच्छा से वहाँ रुके हुए हैं और हमने कल ही उनको फ्री कर दिया था। वो अपनी इच्छा से जब चाहें तब जा सकते हैं। कल शाम को ही उनको फ्री कर दिया गया था, वो जब चाहें तब जा सकते हैं। तो इस दौरान वो थाने से बाहर আমরা জানি রবিবার দিন তৃণমূলের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়, যে সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে আনা হয় এই তথ্য যে এনআইএর এসপি ধনরাম সিং এর সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি বৈঠক করেন, গোপন বৈঠক করেন। আর এরপরেই এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব বলে দাবি করছেন কুণাল ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, চাঞ্চল্যকর সেই পোস্ট। এনআইএর এসপি ডিআর সিংকে দিল্লিতে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে। বিতর্কিত বিষয়টির পর্যবেক্ষণের জন্য পাটনা থেকে আইপিএস রাকেশ রোশনকে কলকাতায় পাঠাচ্ছে এনআইএ। চাঞ্চল্যকর পোস্ট করেছেন, দাবি করছেন কুণাল ঘোষ যে এনআইএ এসপি ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া অবস্থান। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, তাহলে এক্ষেত্রে তো প্রশ্ন উঠছেই যে তৃণমূলের অভিযোগের পরেই কি তৎপর এনআইএ? কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তারা যখন বক্তব্য রাখছে, তার পাশাপাশি তারা এই বিষয়টাতে তৎপর হতে শুরু করেছিল যে বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রের শাসক দল তারা এই এজেন্সিগুলোকে তারা পাঠাচ্ছে, রাজনৈতিক কারণে ব্যবহার করছে। এবং এই বক্তব্য তৃণমূল কংগ্রেস তার সপক্ষে প্রমাণ দিতে গিয়ে তাদের বক্তব্য যে নিউ টাউনের একটি আবাসন যেখানে এনআইএ এর এই এসপি তিনি থাকেন এবং তার বাড়িতে তার ফ্ল্যাটে যে বিজেপির নেতা তিনি প্রবেশ করেছিলেন, সেখান থেকে বেরিয়ে আসেন। এসপির বাড়িতে কর্মরত একজন ব্যক্তি তাকে রিসিভ করেন, তিনি তাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। ওই আবাসনে ঢোকার এবং কোন ফ্ল্যাটে যাচ্ছেন তার ভিজিটার্স বুকের যে কপি, এছাড়া তাদের বক্তব্য হচ্ছে যে 59 মিনিটের একটা সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে। বিজেপি নেতৃত্বকে কার্যত তৃণমূল কংগ্রেস কার্যত হুঁশিয়ারি দিয়েও বলছে যে তারা যদি চায় তারা আইনি পরামর্শ নিতে পারে, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে এই টিভি ফুটেজ তারা জমা দেবে বলে তৃণমূল কংগ্রেস জানিয়ে রাখছে। এবং এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, তারা গোটা বিষয়টিকে নিয়ে সরব হওয়ার পর, নাড়াচাড়া শুরু হয়ে যাবার পরই এই ধনরাম সিং যিনি এসপি, যার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, তাকে দিল্লিতে তলব করা হয়েছে এবং পাটনা থেকে রাকেশ রোশন বলে একজনকে এখানে পাঠানো হচ্ছে, তিনি দেখভাল করবেন। এক্ষেত্রে তৃণমূলের বক্তব্যের যে জায়গা, তারা বুঝতে পেরেছেন যে এখানে কোথাও একটা ষড়যন্ত্র করা হচ্ছিল। তৃণমূলের বক্তব্যের যে জায়গা, এখানে তাদের যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা রয়েছে, সেই কারণেই হচ্ছে তাকে ডেকে পাঠানো হয়েছে, সেই কারণেই হচ্ছে এই ধরনের পোস্ট। এবং তাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে রাজনৈতিকভাবে প্রচার বা ময়দানও নেমে পড়া হয়েছে। এবং একই সঙ্গে তিনি যেটা টুইটে বা এক্স হ্যান্ডেলে তিনি যেটা পোস্ট করেছেন, সেখানে উল্লেখ করেছেন যে এনআইএ এর শীর্ষ আধিকারিকতা ডিজি তিনি গোটা বিষয়টি সম্পর্কে অবহিত। ফলে এই গোটা পদ্ধতি সম্পর্কে শুধুমাত্র ডেকে পাঠালেই চলবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ডিজিকেও সেই পদ থেকে যাতে ইলেকশন কমিশন সরিয়ে দেয়, সেই আবেদনও তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। বেশ, আর আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভূপতিনগর নিয়ে হাইকোর্টে এনআইএ। ভূপতিনগর হামলার অভিযোগে এবার আদালতে এনআইএ।
প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভূপতি নগরের হামলার অভিযোগে এবার আদালতে হাইকোর্টের দ্বারস্থ এনআইএ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভূপতি নগর নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আমরা জানি যে ইতিমধ্যে এনআইএর উপর হামলার ঘটনায় তৃণমূল বিজেপির জোর তরজা চলছে, আর ঘটনার আঁচ দিল্লিতেও পৌঁছায়, আর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এনআইএ। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, তোমার থেকে জানতে চাইবো যে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। এনআইএ এই জরুরি যে আবেদন, সেই আবেদনের শুনানি করবে এবং ভূপতি নগরে এনআইএ তারা তদন্ত করতে গিয়ে যেভাবে হেনস্থার শিকার হয়েছে এবং সেখানে রাজ্য পুলিশের কাছে সাহায্য চেয়েও তারা সাহায্য পায়নি এবং পুরো ঘটনাতে যা ঘটনাক্রম যেভাবে 1, 2, 3 বার করে এগিয়েছে বলে তারা অভিযোগ করেছে, সেই ঘটনা কার্যত ইডির 5ই জানুয়ারির অভিযান সাজানের বাড়িতে তার সমতুল্য বলেই এনআইএ মনে করছে। তাই এনআইএর তরফে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে মামলা শুনানি এবং হস্তক্ষেপ প্রার্থনা করেন। বিজেপি জয় সেনগুপ্ত এনআইএকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। দুপুর 2:30 নাগাদ এই আবেদনের শুনানি হবে এবং সেক্ষেত্রে অনুরূপ পরিস্থিতি তৈরি হয় কিনা, অর্থাৎ মেজার থানায় শেখ শাহজাহানের বাড়ি থেকে কিভাবে আক্রান্ত হয়েছিল সেই ঘটনার সঙ্গে তুলনায় আছে কিনা তার জন্য আরো কিছুটা সময় লাগবে এবং সেক্ষেত্রে বিচারপতি জয় সেনগুপ্ত দুপুর 2:30 দুপুরের পক্ষে বক্তব্য প্রদান করে পরবর্তী পর্যবেক্ষণ বা নির্দেশ দান করতে পারেন। বেশ, একদিকে আমরা দেখলাম যখন ভূপতিনগর নিয়ে হাইকোর্টে এনআইএ, তখন অন্যদিকে ভূপতিনগর থানায় তলব এনআইএ অফিসারকে। আক্রান্ত এনআইএ অফিসারকে তলব করা হয়েছে ভূপতিনগর থানায় এবং 11ই এপ্রিলের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে আমরা দেখলাম যখন ভূপতিনগর নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএ, হামলার অভিযোগে আদালতে যায় এনআইএ, তখন অন্যদিকে ভূপতিনগর থানায় তলব আক্রান্ত এনআইএ অফিসারকে। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, আক্রান্ত এনআইএ অফিসারকে তো ভূপতিনগর থানায় তলব করা হয়েছে, আর কাউকে কি তলব করা হয়েছে? আরো 3 জন গ্রামবাসীকেও কিন্তু যারা প্রত্যক্ষদর্শী বা স্থানীয় বাসিন্দা, তেমন 3 জন গ্রামবাসীকেও কিন্তু ডাকা হয়েছে ওই একই মামলায় এবং যেখানে কিনা তদন্তে গিয়েছিলেন ভূপতিনগর থানার পুলিশ। সেই তদন্তে গিয়ে যা কিছু উঠে এসেছে সেই হিসেবে কিন্তু এই তদন্তের কাজ চলছে এবং এভাবেই কিন্তু এনআইএর যিনি আধিকারিক আহত হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন, তিনি যে অভিযোগ করেছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ডাকা হয়েছে এবং সেখানে কিনা এখন দেখার যে এনআইএ যে আধিকারিক যিনি আহত হয়েছেন বা আক্রান্ত হয়েছেন তিনি এই যে তারিখ দেওয়া আছে তার মধ্যে আসেন কিনা। কারণ এরই মধ্যে কিন্তু যে বিষয়টি সামনে আসছে সেখানে কিন্তু আরো 3 জনকে, 2 জন গ্রেপ্তারের পর আরো 3 জনকে কিন্তু তৃণমূলের নেতাকে এই এনআইএ ডেকেছেন, তলব করেছেন। গতকাল যাননি, তারপরেও তাদের কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু সক্রিয় হয়েছে তদন্তকারী দল এনআইএ, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তারই মধ্যে কিন্তু থানা থেকে এই ডাকা তলব এবং সেদিকেই তাকিয়ে থাকছে যে 11 তারিখের মধ্যে তারা এই হাজিরা দেন কিনা, সেদিকেও তাকিয়ে থাকছে সম্মুখ। ঠিক ভোটের আগেই উচ্ছেদ নোটিশ। 5ই মার্চ সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরপর প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্নিমিত্রা পলও, কিন্তু ফের খড়গপুরের রেল কলোনি এলাকায় উচ্ছেদের নোটিশ। আরপিএফ ঝুপড়িগুলি সিল করতে গেলে প্রতিবাদ তৃণমূল কর্মীদের, বাধা পেয়ে ফিরতে হলো আরপিএফকে। আমরা জানি যে 5ই মার্চ সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, খড়গপুরের রেল কলোনি এলাকায় উচ্ছেদের নোটিশ দেওয়ার পর সেখানে সিল করতে যায় আরপিএফ, আর তারপরে এই বাধার মুখে পড়ে প্রতিবাদ দেখায় তৃণমূল কর্মীরা। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, আমরা দেখলাম যে রীতিমতো তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান, বাধার মুখে পড়েন, তারপর কি অবশেষে ফেরত আসেন, পিছু পা হটেন? একেবারে তোমাকে জানিয়ে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইটা হচ্ছে
পুরনো একটি কোভিডের আইসোলেশন ওয়ার্ড। আর এই আইসোলেশন ওয়ার্ডের এই পাশে বেশ কয়েকটি ঝুপড়ি বাড়ি রয়েছে। সেটা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে ঝুপড়ি বাড়ি এইগুলো রয়েছে, এই কোভিড ওয়ার্ড আইসোলেশন ওয়ার্ডের বাইরে যখন এই ঝুপড়িগুলোকে আজকে সকালবেলা যখন রেলের আধিকারিকরা এবং আরপিএফরা এই গেটটাকে যখন সিল করতে এসেছিল, তখনই বলা যায় যে এই যে 5ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রেল বস্তিতে যদি উচ্ছেদ করতে আসে রেল, সেই ক্ষেত্রে সামনাসামনি লড়াই হবে, তৃণমূল কর্মীদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল।